এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আমরা দেখছি যে পুরো রংপুর বিভাগেই বিভিন্ন অলি গলি এবং শহরের মূল কেন্দ্রবিন্দু যে জায়গাগুলোতে সেখানেও কিন্তু নামে বেনামে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার গড়ে উঠেছে। আবার অনেকেই ক্যাডেট কোচিং সেন্টার নাম দিয়েও ট্রেড লাইসেন্স নিয়ে সব কোচিং সেন্টার পরিচালনা করছে। এবং আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী যারা এখানে কোচিং করছে তারা কিন্তু স্কুলে না গিয়ে এই কোচিং সেন্টারগুলোতে তারা পাঠদান নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে অভিভাবকরা যেটি বলছেন যে একটু বাড়তি শেখার জন্য এই কোচিং সেন্টারগুলোতে তারা পাঠাচ্ছেন। তাহলে এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এত মানসম্মত শিক্ষক রয়েছে, সেই জায়গা থেকে দীর্ঘ সময় তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো? শিক্ষার্থী অভিভাবকরা কেন কোচিং সেন্টার বেছে নিচ্ছেন তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য? এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমার সাথে অতিথি রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমি একটু সরাসরি তার কাছে জানতে চাইবো, এই যে শিক্ষার্থী অভিভাবকরা কোচিং সেন্টারমুখী কেন হচ্ছেন? তাহলে এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এত ভালো ভালো শিক্ষক, তাহলে এরা কি কাজে আসছে? আমাদের শিক্ষা পদ্ধতির মূল সংকটটা আসলে একাধিক। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আমাদের অভিভাবকদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা আছে। এই অশুভ প্রতিযোগিতার জন্য তারা প্রত্যেকেই মনে করে তার সন্তানের প্রথম হওয়াটা খুব জরুরি এবং তারা বিশ্বাস করেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য যে পাঠটা দেয় সেই পাঠটা মানসম্পন্ন না। যদিও একথা সত্য যে তাদের যথাযথ পাঠদান শ্রেণীকক্ষে সম্ভব হয় না এবং তাদের বিশ্বাসে আরো বেশি পার্থক্য তৈরি করে। ফলে তারা অতিরিক্ত পাঠ গ্রহণের জন্য, অতিরিক্ত শিক্ষা গ্রহণ করবার জন্য কোচিং সেন্টারে চলে যান। দুর্ভাগ্যজনকভাবে সত্য, যিনি কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছেন তিনি সকালবেলা স্কুলে ক্লাস নিয়েছিলেন। তাহলে একই মানুষ যদি স্কুলে ক্লাস নিয়ে পূর্ণাঙ্গ পাঠদান করতে না পারেন, সেই মানুষটি কি করে কোচিং সেন্টারে গিয়ে পরিপূর্ণভাবে পাঠদান করতে পারছেন? এটি একটা প্রশ্ন। তাহলে এই আন্তরিকতা কি শিক্ষকের মধ্যে ঘাটতি আছে, নাকি আমাদের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি আছে, নাকি আমাদের অভিভাবকের মনস্তাত্ত্বিক তাদের মনস্তত্ত্বের মধ্যে কোনো সমস্যা আছে? এটি কিন্তু খুঁজে বের করাটা খুব জরুরি। আমার কাছে মনে হয় এই যে অশুভ প্রতিযোগিতা, এর ফলে এবং সরকারের এই জিনিসটার উপর নিয়ন্ত্রণ করতে না পারা এবং শিক্ষকরা তাদের সরকারি প্রতিষ্ঠান বলি কিংবা কর্মস্থল বলি একরকম পাঠদান করা এবং কোচিং সেন্টারগুলোতে ভিন্ন রকম ভাবে পাঠদান করা, ফলে তারা সক্ষম নয়, এই কথা কিন্তু আমরা বলতে পারছি না। এই জন্য আমার কাছে মনে হয় যে এই কারণগুলোর জন্য মানুষ কোচিং সেন্টার মুখী হয়ে উঠছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই অভিযোগটা আছে যে শিক্ষার্থীর যে আনুপাতিক হার, সেই হারে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষকদের যে গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠছে, যে কারণে কোচিং সেন্টার মুখে হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেওয়া উচিত কিনা, এমন একটা পরিবেশ তৈরি করা উচিত কিনা যাতে শিক্ষার্থীদের কোচিং সেন্টারে যেতে না হয়? না, নিশ্চয়ই সেরকম একটি পরিবেশ তৈরি করা দরকার। আমরা যদি বলি যে আমাদের দেশে কিন্তু শিক্ষকের সংকট ব্যাপক এবং ডাক্তার এবং শিক্ষকের সংকট কিন্তু ব্যাপক। যে অনুপাতে ডাক্তার থাকার কথা ছিল সেই অনুপাতে নেই এবং একই সাথে শিক্ষকের সংকটটা আরো বেশি প্রকট। এই প্রকটের মধ্যে একজন শিক্ষককে যখন তার বাড়তি ক্লাস নিতে হয়, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি সর্বোচ্চ 2-3টে ক্লাস যদি নেন তাহলে তিনি তার মানটা বজায় রাখতে পারবেন। আমরা জানি যে তিনি 6-7টা পর্যন্ত ক্লাস নেন। 6-7টা ক্লাস নিয়ে তিনি তার মানটা কেমন করে বজায় রাখবেন? আমরা যদি উচ্চ মাধ্যমিকে যাই সেই জায়গায়ও শিক্ষক সংকটটা আছে। আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাই সেখানেও কিন্তু আমাদের শিক্ষা এবং গবেষণার সংকটটা আছে। ফলে আমাদের শিক্ষক সংকট কিন্তু ব্যাপকভাবে ক্রমাগত বাড়ছে। যেহেতু আমাদের প্রতি বছর আমরা নতুন নতুন করে ভর্তি করছি, সেই হারে আমাদের শিক্ষা উপকরণগুলো বাড়াতে পারছি না, শিক্ষকদের মান বাড়াতে পারছি না, শিক্ষকের সংখ্যা বাড়াতে পারছি না। ফলে নানাবিধ কারণে এই সংকট নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে চলছি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে যত্রতত্র কোচিং সেন্টার গড়ে উঠছে, সরকারের এক ধরনের নীতিমালাও রয়েছে, এই জায়গাটা আসলে পরিষ্কার করা উচিত কিনা যে কোচিং সেন্টার আসলে চলতে পারবে কি পারবে না, কিংবা চললেও কোন প্রক্রিয়া আসলে এটি চলবে, এই জায়গাটা পরিষ্কার করা উচিত কিনা? দেখুন, এই শিক্ষার মানটা কিন্তু আমরাই নষ্ট করেছি। আপনি একটি সরকারি প্রতিষ্ঠানে পাঠদান করছেন, আপনাকে সরকারিভাবে আবার লাইসেন্স দেওয়া হচ্ছে যে আপনি এই শর্তে এতগুলো শিক্ষার্থীকে এই সময় এই বেতনে পড়াতে পারবেন। তার মানে আপনি সরকারিভাবে এটা মেনে নিলেন যে যেই পাঠদানটা আমাদের স্কুলে হচ্ছে সেই পাঠদানটা যথেষ্ট নয়। তো এই যে যথেষ্ট নয় পাঠদানটাকে আপনি রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে আপনি এরকম একটি বিষয়কে কেমন করে মেনে নেন? বরং আপনাকে তাকে কোচিং করবার, তাকে বাড়তি পাঠদান করবার সুযোগ না দিয়ে বিদ্যালয়ে তিনি যেন
আরো বেশি যত্নশীল হন, তাকে বেতন বাড়িয়ে হোক, তার সুযোগ সুবিধা বাড়িয়ে হোক, শিক্ষা উপকরণ বাড়িয়ে হোক, তার প্রশিক্ষণের মধ্য দিয়ে হোক, নানাভাবে তাকে আরো সক্ষম করে তাকে কিন্তু আমরা শ্রেণীকক্ষে মুখে করতে পারি। শ্রেণীকক্ষে কিন্তু গুণগত পাঠদানটাকে নিশ্চিত করতে পারি। শ্রেণীকক্ষে গুণগত পাঠদান না করে একজন শিক্ষককে কেমন করে আমি বাহিরে অন্য একটি প্রতিষ্ঠানে আমরা তাকে পাঠদানের জন্য অনুমতি দিতে পারি। এটি তো খুব শিক্ষা ব্যবস্থা খুব সাংঘর্ষিক একটা ব্যবস্থা। আপনি সারা বিশ্বের দিকে একটু যে তাকান, যে পৃথিবীর কোথাও কিন্তু এই অবস্থাটা নেই। সব জায়গায় আমাদের দেশে যেই পরিমাণ বাড়তি চাপ আছে একজন স্টুডেন্টের উপরে। আপনি বলছেন যে এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে, শিক্ষক সংকট যেটি সেটি হলো যে শেষ করতে হবে এবং মানে গুণগত মানের দিকে গুরুত্ব দিতে হবে। সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম যে শিক্ষার্থীরা কেন কোচিং সেন্টারমুখী হচ্ছেন, এবং একই সাথে আমার সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে। রংপুরের কোচিং বাণিজ্য নিয়ে আলাপ করছিলেন নিশা, জানাচ্ছিলেন রংপুর থেকে বিস্তারিত।